নমো তচ্ছা ভগবতো নমো অরহতো তস্যা সম্মা ভগবতো অরহতো সম্বুদ্ধস্য সম্মা সম্বুদ্ধস্য। জগৎপিতা মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখ জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছে আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। সাধু সাধু। আপনার বলি মনে হয় ছোট ছোট হয়ে গেছে নাকি? এখন ঠিক আছে? হ্যাঁ মনে হচ্ছে ঠিক আছে। উপাসক আরম্ভ করেন। অরূপ ধাতু আমরা গতকালকে 103 4 পর্যন্ত আলোচনা করছিলাম নাকি? না 3 পর্যন্ত। রূপস্কন্ধ অরূপ ধাতু প্রতিপন্ন নহে। চার প্রকার স্কন্ধ, কখনো কখনো অরূপ ধাতু প্রতিপন্ন, কখনো কখনো অরূপ ধাতু প্রতিপন্ন নহে। সুপ্রিয় বাবু কিছু একটা ইয়া পাঠাইছিলেন যে গ্রুপে, সুপ্রিয় বাবু আসেন নাই? গ্রুপে পাঠাইছিলেন না কিছু? হ্যাঁ গ্রুপে দেখেন তো। ওই কিছু পাইনি মনে হয়। না আমি তো পাইনি দেখে না কিছু গ্রুপে। বন্দনা বন্দনা মঙ্গল। এগুলো মূলত মানসিক বা নামস্কন্ধ স্তরে উৎপন্ন হয়, তখন এরা অরূপ ধাতুর নিজস্ব, যখন এগুলো লৌকিক কামধাতু বা রূপধাতু স্তরে উৎপন্ন হয়, তখন এরা অরূপ ধাতুর নিজস্ব সীমানা বাইরে থাকে। হ্যাঁ, কিন্তু যখন এগুলো রূপ ধ্যান স্তরে, যখন এগুলো রূপ ধ্যান স্তরে বা লোকোত্ত নির্বাণমুখী স্তরে কাজ করে, তখন এরা অরূপ ধাতু প্রতিপন্ন হয়। তাই বলা হয়েছে কখনো কখনো প্রতিপন্ন, কখনো কখনো নহে। বুঝছেন? বুঝছেন? এটা এটা একটু ভেঙে সুন্দর করে আলোচনা করলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে মনে হচ্ছে এখানে। ঠিক আছে না? মনে হচ্ছে ঠিক আছে, আলোচনা করলে মনে হয় ভালো হবে আর একটু। পুরো পড়ে ফেলেন আগে একবার, তারপরে এবার এক লাইন করে আলোচনা করেন ওইটা। না ওই প্যারাটা পড়ছি আর কি, রূপস্কন্ধটা পড়ছি, আয়তনটা পরে আসবে আর কি। এটা পুরো 104 নম্বর পুরোটা দিছে আর কি। দেন বুঝাই ফেলেন তাইলে। তাহলে আমরা 104 নম্বর যেটা করা হয়েছে এটা কি বলা হচ্ছে? রূপস্কন্ধ এটি সম্পূর্ণ জড় উপাদান দ্বারা গঠিত হয়, তা কোনোভাবেই অরূপ ধাতুর অন্তর্ভুক্ত হতে পারে না।
তার মানে প্রতিপন্ন নয়, রূপস্কন্ধ ও রূপধাতু প্রতিপন্ন নয়। ওইটা আমরা যেটা ইয়ের মধ্যে ওইটা একটু ইয়ে ছিল, রূপস্কন্ধ রূপধাতু, রূপস্কন্ধ রূপধাতু প্রতিপন্ন, এটা একটু ইয়ে ছিল, কিন্তু এটা প্রকান্তর অনেক সহজ, তাই না? কারণ এটা সরাসরি ওইটার রূপস্কন্ধ রূপ ধাতু, এটাতে রূপীয় বিষয় আছে, কারণ আর ওইটা অরূপ ধাতুটা সরাসরি রূপ নাই, রূপ ছাড়া, সুতরাং এটা যেন প্রতিপন্ন হবে না, এটা আমরা সবাই ক্লিয়ারলি বুঝছি আশা করি খুব সহজভাবেই। 4 প্রকার স্কন্ধ: বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। এগুলো মূলত মানসিক বা নাম স্কন্ধ। আচ্ছা, যখন এগুলো লৌকিক, যেমন কামধাতু বা রূপধাতু স্তরে উৎপন্ন হয়, কোনটা এই 4টি স্কন্ধ যখন আমাদের লোকীয় পর্যায়ে বা এই কামলোকে এবং রূপলোকে উৎপন্ন হয়, তখন এরা অরূপ ধাতুর নিজস্ব সীমায় বাধা থাকে। তখন মানে আমি এমনি ভাবে বলতেছি, হয়তো আপনি বুঝতে বলা হবে, কারণ এই 4 প্রকার স্কন্ধ গুলা যখন মানে আমাদের এই লোকীয় জগতে অথবা ঠিক আছে, যেটা ইয়ে পাঠানো হয়েছে এটা ঠিক আছে কি এমনি? ঠিক আছে, ওটা মনে হচ্ছে আমার। তাহলে একবার আলোচনা করে ফেলি। হ্যাঁ, বলতে রূপস্কন্ধ অরূপ ধাতু প্রতিপন্ন নহে, এদূর পর্যন্ত এটা সহজ সরল, এটা আমরা সবসময় জানি না। হ্যাঁ, বলতে আর বাকি 4 সবাই প্রকার স্কন্ধ কখনো কখনো অরূপ ধাতু প্রতিপন্ন, কখনো কখনো অরূপ ধাতু প্রতিপন্ন নয়। এই কথাতে আমাদের একটু সমস্যা ছিল, এটা এখন আমরা দেখব না। রূপস্কন্ধ এটি সম্পূর্ণ জড় উপাদান দ্বারা গঠিত হওয়ায় তা কোনোভাবেই অরূপ ধাতুর অন্তর্ভুক্ত হতে পারে না। এবার আসছে যে প্রতিপন্ন নহে। 4 প্রকার স্কন্ধ: বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। এগুলো মূলত মানসিক বা নামস্কন্ধ। যখন এগুলো লৌকিক, যেমন কামধাতু বা রূপধাতু স্তরে উৎপন্ন হয়, তখন এরা অরূপ ধাতুর নিজস্ব সীমানার বাইরে থাকে। বুঝছেন এদূর পর্যন্ত? কি বুঝছেন? এখানে বলতে যেটা বুঝছি সেটা হচ্ছে কি, নামস্কন্ধে আমাদের বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, আমরা বলতে কামলোকীয় বা এইখানে রূপলোকের যে আমাদের যে সেগুলা, আমাদের এই যে নাম স্কন্ধের যে বিষয়টা, ওইটার সাথে সম্পূর্ণ আলাদা। স্কন্ধ সুপ্রিয় আসছে বলতে। হ্যাঁ, যখন এগুলো লৌকিক, যেমন কামধাতু বা রূপধাতু স্তরে উৎপন্ন হয়, লৌকিক, বুঝছেন? লৌকিক কামধাতু বা রূপধাতু স্তরে উৎপন্ন হয়, তখন এরা অরূপ ধাতুর নিজস্ব সীমানার বাইরে থাকে। কিন্তু যখন এগুলো অরূপ ধ্যান স্তরে বা লোকোত্তর নির্বাণমুখী স্তরে কাজ করে, তখন এরা অরূপ ধাতু প্রতিপন্ন হয়। তাই বলা হয়েছে কখনো কখনো প্রতিপন্ন, কখনো কখনো প্রতিপন্ন নহে। তাহলে আমরা আগে যেটা বুঝাইতে চাইছিলাম, বুঝছিলাম প্রথম থেকেই, ওইটাই, ওই কথাই, ওই কথার তাহলে আমাদের আইডিয়া অনুমান কোনো ভুল ছিল না, না?
বুঝছো না? তবে বলতে পক্ষান্তরে এটা আরো একটু মানে মানে একটু এটা ক্লিয়ার হইছে। এটা পরিষ্কার হলো আরকি। আমাদের কনফিউশন দূর মানে হয়ে গেল। প্রশ্ন বলতে আমাদের মানে হবে কি হবে না, কোন দিকে হবে না, হুম, এটা থেকে আমরা এখান থেকে ক্লিয়ার হলাম আরকি। হুম। ধন্যবাদ আমাদের সুপ্রিয় বাবুকে। তারপরে 10 প্রকার আয়তন, রূপ এগুলো একটু পড়েন। ওইটা আমাদের আছে। আচ্ছা এখানে তো পড়ে থাকবো, এখানে যাবো না। হুম। আচ্ছা সুপ্রিয় বক্তব্য নিতে মানুষ সমস্যা নেই। 10 প্রকার আয়তন ও রূপ ধাতু প্রতিপন্ন নহে। দুই প্রকার আয়তন কখনো কখনো রূপ ধাতু প্রতিপন্ন, কখনো কখনো রূপ ধাতু প্রতিপন্ন নহে। তাহলে বলতো এখানে আধ্যাত্মিক বাহ্যিক আয়তন টোটাল 12টি। 12টি। হুম। 12টির মধ্যে 10টা প্রতিপন্ন নয় হুম। রূপ ধাতু। হ্যাঁ, আর যেহেতু রূপ ধাতুর সাথে এই 10টার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, 2টা প্রতিপন্ন, মনায়তন ও ধর্মায়তন। এই দুটো আমরা ধর্মায়তন ওইটাতে স্বাভাবিকভাবেই জানি, কোনো সমস্যা নাই। হ্যাঁ এ- এটার এরপরে দেখেন, রূপ কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ, তারপরে 3 নম্বরে হচ্ছে যে ধাতু 16 প্রকার বিশ্লেষণ। ধাতু। হ্যাঁ, 16 প্রকার ধাতু ও রূপ ধাতু প্রতিপন্ন হয়। 2 প্রকার ধাতু কখনো কখনো রূপ ধাতু প্রতিপন্ন, কখনো কখনো রূপ ধাতু প্রতিপন্ন হয়। তো আমরা গতকালকে এটা আলোচনা করতে কি বললাম হ্যাঁ, যে 16 প্রকারের মধ্যে এখানে আধ্যাত্মিক 6টা বা 6টা মোট 12টা। তারপর 2টার সংস্পর্শে বিজ্ঞানে হুম, 18টা, তাই না? হুম, 18টা। তো 18টার মধ্যে বলতে এখানে মনে হচ্ছে একইভাবে আপনার মনোবিজ্ঞান ধাতু আর নিচে ধর্ম লেখা ধাতু আছে, নিচে লেখা আছে দেখেন, এদিকে ছাড়া। বিশ্লেষণ। হ্যাঁ আরো নিচে লেখা আছে কোথায়? মোট 18টি ধাতু, ওই যে মেসেজের মধ্যে। আচ্ছা মেসেজ পড়ি আমি মিস করি না বলতে আমি বলতেছি এখানে মেসেজটা বলতে আমার পড়তে কষ্ট হয়, এইসব পড়লে ভালো হবে। এখানে বিশ্লেষণ করছে এইভাবে, মোট 18 ধাতুর মধ্যে 16টি ধাতু প্রতিপন্ন নহে, 10টি রূপ ধাতু এবং 5টি বিজ্ঞান ধাতু, চক্ষু বিজ্ঞান থেকে কায় বিজ্ঞান ও মনোধাতু। এরা নিজ নিজ ইন্দ্রিয় ও কামরূপের আশ্রয়ে কাজ করায় অরূপ ধাতু হতে বাদ পড়ে। আর 2টি ধাতু হচ্ছে মনোবিজ্ঞান ধাতু ও ধর্মধাতু। মনোবিজ্ঞান ধাতু যখন অরূপ ক্ষেত্রের চিত্ত হিসেবে কাজ করে এবং ধর্মধাতু যখন অরূপ চৈতসিক বা নির্বাণকে নির্দেশ করে, তখন তারা কখনো কখনো প্রতিপন্ন হয়। উপাসক, বোঝা যাচ্ছে? মানে বলতে একবার পড়লে ভালো হবে, কষ্ট করে। এটা এটা বুঝেছে যে এভাবে 16টি ধাতু প্রতিপন্ন নহে, মানে 10টি রূপ ধাতু এবং 5টি বিজ্ঞান ধাতু ও একটি মনোধাতু, এই টোটাল মিলে 16টি। 10টি হচ্ছে যে রূপ ধাতু এবং রূপ 5টি, ধাতু। হ্যাঁ ওই যে প্রথমে যে 10টার কথা উল্লেখ ছিল সেগুলো। আচ্ছা মনোধাতু বাদ পড়ে বলছে কেন, এটা একটু করে বলেন তো। মনোধাতু এরা নিজ নিজ ইন্দ্রিয় ও কামরূপের আশ্রয়ে কাজ করায় অরূপ ধাতু আচ্ছা হতে বাদ পড়ে। আচ্ছা। বুঝছেন এখন? বলতে এখন হ্যাঁ এখন তো একটু একটু ক্লিয়ার হয়েছে। এখানে দাদা এখানে 16টি প্রতিপন্ন নহের মধ্যে 10টি হচ্ছে রূপ ধাতু, 5টি হচ্ছে বিজ্ঞান ধাতু।
আর একটি ঠিক আছে। হচ্ছে মনোধাতু, টোটাল 16টা। আর দুইটি হচ্ছে 18টার মধ্যে, আর দুইটি হচ্ছে মনোবিজ্ঞান ধাতু, আর একটা হচ্ছে ধর্মধাতু, টোটাল 18টা। হ্যাঁ ওই যে ওই এটা গতকালকে ওই আমাদের সুকুমারের যে কনফিউজ ছিল বলতে, হ্যাঁ সুকুমার সুকুমার বাবু আছে দেখছেন কিনা? এখন? সুকুমার যে কনফিউজ ছিল, সুকুমার বুঝে নাও তাহলে। ওটা রূপধাতুর মনে সঙ্গে নাই। সম্পর্কিত বিদায়। শোনা যাচ্ছে, আমার কথা শোনা যাচ্ছে? আমি তো হচ্ছে অনেকক্ষণ ধরে কথা বলতেছি, আর কি মনে সাউন্ড বন্ধ ছিল। এখানে অনেক কনফিউজ আছে বলতে, যেহেতু আমরা অষ্টাদশ ধাতুর মধ্যে মানে অর্থাৎ এই যে চক্ষু, শ্রোতক, ঘ্রাণ, জিহ্বা, কায়, ওখানে আছে একটা মন। তাহলে রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ, ওখানে ধর্ম। তাহলে চক্ষু বিজ্ঞান, শ্রোত বিজ্ঞান, ঘ্রাণ বিজ্ঞান, জীব বিজ্ঞান, কায় বিজ্ঞান, ওখানে আছে কি লাস্টে মনোবিজ্ঞান ধাতু। লাস্টে আসছে যে মনোবিজ্ঞান ধাতু। তাহলে ওখানে আছে যে মন, মন থেকে ধর্ম এবং মনোবিজ্ঞান। তাহলে বাদ গেলে তিনটা কিন্তু একই। তাহলে বাদ গেলে তিনটা যেতে হবে আর কি। 15টা মানে হয়তো 15টা থাকতে পারে আর কি। এটা এখানে মিলে দিছে আপনার, যেটা কালকের কনফিউশন আজকের কনফিউশন সমান, বুঝছেন? এটা এখন মিলানো আছে, দেখেন এগুলো কামধাতুর সঙ্গে সম্পর্কিত বিদায়, এগুলো বাদ দেওয়া হয়েছে, বুঝছেন? তারপরে হ্যাঁ, ওই দুইটা। তাহলে কামধাতুর সাথে কোনটা সম্পর্ক আছে জানতে? ওই যে পাঁচটার সঙ্গে যে সম্পর্ক আছে না, এগুলো আর কি। পাঁচটার সঙ্গে ধর ওই যে ওই যেটা মানে তো ওই যে ওই চক্ষু, মন আর কি। চক্ষু হ্যাঁ, এবং শ্রোত সম্পর্কিত যে মনোবিজ্ঞান ধাতু আছে, হ্যাঁ, এগুলো বাদ। তারপরে মোট কথা শুধু ঠিক থাকলো যে ওই মনোধাতু, মনোবিজ্ঞান ধাতু, এটা শুধু মনের কার্যক্রমের সঙ্গে সম্পর্কিতগুলো, বাকি যত আছে সবগুলো এগুলো প্রতিপন্ন নহে, 16টি। না, মনোবিজ্ঞান ধর্মধাতু, মনোবিজ্ঞান মনোধাতু নয়। মনোবিজ্ঞান ধাতু না, এবং ধর্মধাতু হচ্ছে যে, হ্যাঁ, এই দুইটা শুধু ঠিক থাকলো, আর বাকিগুলো সবগুলোই রূপধাতু, কামধাতুর সঙ্গে সম্পর্কিত তাইলে বিধায়। মানতে ওখানে সংস্পর্শ, মনের মধ্যে সংস্পর্শ থাকলে ধর্মের মধ্যে অবশ্যই তো সংস্পর্শ থাকবে। যেহেতু রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ, তাহলে এগুলা যদি সংস্পর্শ থাকে, তাহলে মনের মধ্যে অবশ্যই, আমি মনোবিজ্ঞানের কথা বাদ দিয়ে দিলাম, তাহলে মনের মধ্যে তো অবশ্যই সংস্পর্শ থাকবে। অর্থাৎ এগুলো সুকুমার, যেগুলো সরাসরি চোখ, কান আদি লেগেছিল উৎপন্ন হওয়ার জন্য, ওগুলো এখানে বাদ দেওয়া হয়েছে, সম্পূর্ণ বাদ হয়ে গেছে। এই হচ্ছে ঘটনা, অন্য কিছু না। বান্তে এখানে লিখছে যে একটি মিশ্র ধাতু, যেটা মানে ধর্মধাতু, এটা মিশ্র ধাতু, যার মধ্যে চৈতসিক, সূক্ষ্মরূপ এবং নির্বাণ অন্তর্ভুক্ত। ধর্মধাতুর মধ্যে চৈতসিক, সূক্ষ্মরূপ এবং নির্বাণ অন্তর্ভুক্ত। এটাকে মিশ্র ধাতু বা ধর্মধাতু বলে। আচ্ছা, সুকুমার, এইখানে মনোধাতু এখানে কেন বাদ দিয়েছে? কারণ এটা এই কামলকীয়, এখানে এটা তো বুঝছি, না এটা ঠিক স্যার, এটা বুঝছি, ঠিক আছে। হ্যাঁ, তো ধর্মধাতুটা ওই কারণে এখন যেটা ব্যাখ্যা করছে সেটাই, যেহেতু এটা নির্বাণ অভিমুখে আর এটা রূপের, যদি ওই সময় হয় তখন এটা প্রতিপন্ন হচ্ছে, যে না কিন্তু প্রতিপন্ন হবে না। এখানে খুব পরিষ্কার করা আছে তো, একদম কোনো জটিলতা কিছু নাই। দেখেন আমি একবার ইয়া করতে, এখানে ধর্মধাতুর এখানে বিশ্লেষণ করে বলছে ধর্মধাতুর ক্ষেত্রে। হ্যাঁ আমি একবার আবৃত্তি করতেছি একবার। হ্যাঁ, সুপ্রিয় বাবা একটু মিউট করে দাও। 16টি ধাতু প্রতিপন্ন নহে, 10টি রূপধাতু এবং 5টি বিজ্ঞান ধাতু। 5টি বিজ্ঞান ধাতু কি কি?
চক্ষু বিজ্ঞান থেকে শুরু করে কায় বিজ্ঞান পর্যন্ত এই 5টি। তাহলে 10টি রূপধাতু আমরা চিনি তো? 10টি রূপধাতু কি কি? সুকনবাবু বলেন 10টি রূপধাতু কি কি? চক্ষু, শ্রোত, ঘ্রাণ, জিহ্বা, কায়। হ্যাঁ, এদিকে রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ। এই 10টা। এবং 5টি বিজ্ঞান ধাতু কি? এই 5কে চক্ষু বিজ্ঞান, শ্রোত বিজ্ঞান, ঘ্রাণ বিজ্ঞান, জিহ্বা বিজ্ঞান, কায় বিজ্ঞান। তাহলে এই 5টি 15টা পাইলাম আমরা। 15টা। ও মনোধাতু, এরা নিজ নিজ ইন্দ্রিয় ও কাম ও রূপের আশ্রয়ে কাজ করায় অরূপ ধাতু হতে বাদ পড়ে। এখন এই জায়গাটা বুঝলে পুরা শেষ, আর কোনো সমস্যা নাই। না, এটা ঠিক আছে তো বানতে, এটা ঠিক আছে। আমি ধর্মধাতুটা চিন্তা করতেছি আর কি। আচ্ছা, এদূর পর্যন্ত এত ঠিক আছে মনোবিক। তো? এদূর পর্যন্ত ঠিক আছে? হ্যাঁ, এরপরে দেখেন, এটা পর্যন্ত ঠিক আছে। এটা পর্যন্ত কোনো সমস্যা নাই না? এবার দেখেন, তাহলে এটা যদি ঠিক থাকে তাইলে তো এখানে 18টার মধ্যে 16টা আমরা মিলে পাইছি, এগুলো প্রতিপন্ন নহে, এটা আমরা মিল পাইছি এখন। ঠিক আছে? দুটি ধাতু হচ্ছে যে কি, মনোবিজ্ঞান ধাতু ও ধর্মধাতু। মনোবিজ্ঞান ধাতু যখন অরূপ ক্ষেত্রের চিত্ত হিসেবে কাজ করে, অরূপ ক্ষেত্রের চিত্ত, পুরোপুরি অরূপ ক্ষেত্রের চিত্ত, এটা কামধাতু রূপধাতুর সঙ্গে কোনো প্রকারের সম্পর্কিত নাই। হ্যাঁ, অরূপ ক্ষেত্রের চিত্ত হিসেবে কাজ করে। এবং ধর্মধাতু যখন অরূপ চৈতসিক বা নির্বাণকে নির্দেশ করে, তখন তারা কখনো কখনো প্রতিপন্ন, কখনো কখনো প্রতিপন্ন নয়, যেটা আমরা আগেরটাতেও দেখে আসছি। কখন প্রতিপন্ন নয়, এগুলো তো সবসময় প্রতিপন্ন হওয়া, এটাই আমাদের যুক্তিতে। কিন্তু প্রতিপন্ন হয় না এমনও পরিস্থিতি আছে কখন কখন, যখন নির্বাণমুখী অবস্থা, নির্বাণকে নির্দেশ করে বা নির্বাণ আলম্বন গ্রহণ করে। নির্বাণ আলম্বন গ্রহণ করলে তো স্বাভাবিক কোনো কিছু এগুলো আর থাকবে না। নির্বাণ আলম্বন আছে আমাদের সকলের। অরূপ অবস্থায় যদি কেউ নির্বাণ আলম্বন গ্রহণ করে, নির্বাণ অবস্থা ধারণ করে, তখন এই অবস্থাগুলো থাকবে না, একেবারে খুব ইজি, কোনো সমস্যা নাই। তাহলে সেই জায়গায় কখনো কখনো প্রতিপন্ন, কখনো কখনো প্রতিপন্ন নয়। আগেও আমাদের যা যা এই বিষয় নিয়ে একটু একটু ছিল, কনফিউশন ছিল, এই লেখার দ্বারা আমাদের সবকিছু কি হয়ে গেছে, সমস্ত কনফিউশন দূর হয়ে গেছে। উপাসক সুকুমার বাবু, পুরাটা পরিষ্কার হয়েছে কি একদম? হ্যাঁ বানতে, আর কোনো সমস্যা নাই? আর কোনো সমস্যা নাই? সমস্যা থাকলে বলেন। না বানতে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে আমাদের আর্য সত্য। আর্য সত্যের ইয়াটাও আসছে এখানে। 3 প্রকার সত্য অরূপ ধাতু। ও আচ্ছা, হ্যাঁ। 3 প্রকার সত্য অরূপ ধাতু প্রতিপন্ন নহে। সেগুলো কোনগুলো? দুঃখ না, দুঃখের কারণ, দুঃখে নিরোধ, দুঃখ নিরোধের উপায়। আর দুঃখ সত্য কখনো কখনো অরূপ ধাতু প্রতিপন্ন, কখনো কখনো অরূপ ধাতু প্রতিপন্ন নহে। বিশ্লেষণ হচ্ছে যে কি, 4 আর্য সত্যের মধ্যে 3টি সত্য কি কি? সমুদয় সত্য, নিরোধ সত্য এবং মার্গ সত্য। এই 3টা সত্য মানসিক হলেও, এই 3টা সত্য মানসিক হলেও এদের স্বভাব আলাদা। আর নিরোধ মানে নির্বাণ হলো অসংখ্যত।
তাই এদের সরাসরি অরূপ ধাতু বলা যায় না। না, এটা তো যাবে না মানতে, ঠিক আছে হ্যাঁ, মানতে আবার প্রথম মনে হয়। আর নাহলে আমি পড়ি নাকি? না আমি পড়তেছি। না এগুলো ঠিক আছে তো, দাদা না আমি না হারে তো বলছি ঠিক এখানে। তো আছে, ঠিক আছে। এটা না বুঝে গেলে তাইলে একটা মনের মধ্যে আনচান আনচান থেকে যাবে না। তিন না প্রকার আমি সত্য। লাইন হারিয়ে ফেলছি। হ্যাঁ, আমরা 4 নম্বরে আর্য সত্যটা দেখতেছি যে, বুঝছেন? 3 প্রকার সত্য অরূপ ধাতু প্রতিপন্ন নহে। ঝামেলা ছিল যে এটাই আমাদের। হ্যাঁ, তারপরে দুঃখ সত্য কখনো কখনো অরূপ ধাতু প্রতিপন্ন, কখনো কখনো অরূপ ধাতু প্রতিপন্ন নয়। এটা কিভাবে? এটাই এখন বিশ্লেষণ হবে যে, হ্যাঁ, বিশ্লেষণ হচ্ছে যে 4ই সত্যের মধ্যে 3টি হলো সমুদয় সত্য, নিরোধ সত্য, মার্গ সত্য। সমুদয় সত্য মানে হচ্ছে যে তৃষ্ণা, আর মার্গ সত্য মানে হচ্ছে যে আর্যষ্টাঙ্গিক মার্গ। এগুলো পুরো মানসিক হলেও এদের স্বভাব কিন্তু আলাদা। সমুদয় সত্যের স্বভাব আলাদা, মার্গ সত্যের স্বভাব আলাদা। আর নিরোধ বা নির্বাণ হলো অসংখ্যত। তাই এদের সরাসরি অরূপ ধাতু বলা যায় না। এই তিনটাকে সরাসরি অরূপ ধাতু বলা যায় না এই কারণে। ঠিক আছে বলতে। অরূপ ধাতুর কার্যক্রম, অরূপ ধাতুর সংস্কার, স্বভাব সম্পূর্ণ কিছু এগুলো আলাদা। সেজন্য এদেরকে এই অরূপ ধাতুর বলা যায় না। আর দুঃখ সত্য হচ্ছে যে অরূপ ভূমির বা অরূপ ধ্যানের যে স্কন্দ, যে পঞ্চস্কন্দ, আবার পঞ্চস্কন্দ আসছে কেন? দুঃখ সত্য অরূপ ভূমি বা অরূপ ধ্যানের যে পঞ্চস্কন্দ, তাও কিন্তু এক প্রকার সুখ দুঃখ, বিপরিণাম বা সংস্কার দুঃখ। অতএব অরূপ জগতের দুঃখ অংশটুকু অরূপ ধাতুর প্রতিপন্ন, কিন্তু কাম ধাতু বা রূপ জগতের জড় দুঃখগুলো প্রতিপন্ন নহে। না এটা তো ঠিক আছে। এটা পঞ্চস্কন্ধ আসছে যে ওইভাবে মনুষ্য লোকের থাকা অবস্থায় অরূপ ধ্যান করলে ওই সিস্টেমকে কেন আসছে, ঠিক আছে ওইটা আসছে। হ্যাঁ, এটা যাওয়া তার অসুবিধা নাই। কারণ দুঃখ সত্য বা এই সমুদ্র সত্য এটা তো মনুষ্য মানে লোকে থেকে যেতে হবে। তারপরে প্রতিপন্ন আসছে, তাহলে মিলছে না? মিলছে মতো, এটা ঠিক আছে। হ্যাঁ, সুকুমার বাবু বুঝছেন তো না? সাউন্ড বন্ধ আছে। হ্যাঁ বানতে বুঝছি। তাহলে আমরা আবার এটা ইন্দ্রিয়টা পরে দেখতেছি, মূল বিষয়ের সঙ্গে তাল মিলিয়ে যায়। হ্যাঁ, বইয়ের পড়ার সঙ্গে। বানতে আচ্ছা, এবং তারপরে আসলে 14 প্রকার ইন্দ্রিয় অরূপ ধাতু প্রতিপন্ন হয়। এগুলো তাইলে ওই আলোচনায় একবারে শেষ করতে হবে এখানে। হ্যাঁ, ওইটা পুরোটাই দিছে বলতে, একদম পুরো সুন্দর করে দিছে। ওরা তো পয়েন্ট পয়েন্ট দিয়ে দিছে, সেগুলো কেন বের করলো এটা। এভাবে প্রশ্ন করলে এভাবে বের হবে তো। হ্যাঁ, প্রশ্ন করা হয়েছে, বেরোচ্ছে আর কি। প্রশ্নের উপরে নির্ভর করে এগুলো উত্তর হয়।
চোদ্দ প্রকার ইন্দ্রিয় অরূপ ধাতু প্রতিপন্ন নহে। 20 প্রকারের মধ্যে 14 প্রকার হচ্ছে যে অরূপ ধাতু প্রতিপন্ন নহে। না 20 না, ইন্দ্রিয় হচ্ছে যে দাবিংশতি। দাবিংশতির মধ্যে 14 প্রকার ইন্দ্রিয় অরূপ ধাতু প্রতিপন্ন নহে। 14 প্রকার ইন্দ্রিয়, তাইলে অরূপ ধাতু 8 প্রকার ইন্দ্রিয় কখনো কখনো অরূপ ধাতু প্রতিপন্ন, কখনো কখনো প্রতিপন্ন নহে। তাইলে এটা তো কিন্তু আমাদের একটা এক প্রকারের সমাধান। কখন প্রতিপন্ন নয় ওই বিষয়টা, ওই যে নির্বাণমুখী অবস্থা যখন হয় তখন সবকিছুর সঙ্গেই কোনো প্রতিপন্নতার কোনো আর ব্যাপার থাকে না, তখন যেটা হবে হোক। নির্বাণ প্রত্যক্ষদর্শীদের জন্য তখন বিষয়টা সম্পূর্ণ এগুলো মিলে যায়। তারপর আমরা একটু পড়ে ফেলি। মোট 22টি ইন্দ্রিয়ের মধ্যে 14টি ইন্দ্রিয় জড় ও শারীরিক বিষয়সমূহ, চোখ, কান, নাক, জিহ্বা, শরীর, স্ত্রী ইন্দ্রিয়, পুরুষ ইন্দ্রিয় এবং কায়িক বেদনা সমূহ সম্পূর্ণ জড় ও স্থূল হওয়ায় অরূপ ধাতুর অন্তর্ভুক্ত নয়। এই 14টা কি জন্য নয় এটা ভাঙা হয়েছে। এগুলো জড় এবং স্থূল। আর 8টি হচ্ছে যে মানসিক, যেমন প্রজ্ঞা ইন্দ্রিয়, মনেন্দ্রিয়, জীবিত ইন্দ্রিয়, মানসিক অংশ, এবং উচ্চতর প্রজ্ঞা কিন্তু প্রজ্ঞা সাধারণ প্রজ্ঞা না, উচ্চতর প্রজ্ঞা ও সমাধি ইন্দ্রিয়গুলো অরূপ ধ্যান ভূমিতে কাজ করার সময় অরূপ ধাতু প্রতিপন্ন হয়। একবারে খুব সরল করে দেওয়া হয়েছে। বইয়ের মধ্যে সহ এরকম ব্যাখ্যা থাকলে এত ওইগুলো ব্যাক পেতে হতো না। না বইয়ের মধ্যে এগুলো আসছে, কোথাও না কোথাও থেকে তো আসছে, জিনিসগুলো আসছে যে কোথায় গেলে পাবো হয়তো আমরা আরো বই পড়তে থাকলে পাওয়া যাবে, এরকম হতে পারে। অট্টকথা পাওয়া যাবে, কিন্তু আপনার এই চ্যাট জিপিটি যে এগুলো বের করে ফেলছে বড় কথা। চ্যাট জিপিটি তো অট্টকথা আদি সবগুলো পড়া আছে এই জন্য। তারপর হচ্ছে যে অকুশল হেতু ও আহার বিশ্লেষণ। 3 প্রকার অকুশল হেতু অরূপ ধাতু প্রতিপন্ন নহে। এখানে অকুশল হেতু আসছে কেন আবার? অকুশল হেতু লোভ, দেশ, মোহ, এগুলো অরূপ ধাতুর মধ্যে থাকবে না তো, এমনিতে থাকবে না। 6 প্রকার হেতু কখনো কখনো অরূপ ধাতু প্রতিপন্ন, কখনো কখনো অরূপ ধাতু প্রতিপন্ন নহে। 6 প্রকার কোত্থেকে আসলো জানেন? মনে আছে গতবারে? ওই আবার 6 প্রকার দিয়েছে, কখনো কখনো অরূপ ধাতু, আবার 6 লেখা হয়েছে কেন? আমরা গতবারে 3টা কিভাবে পাইছিলাম আবার মনে আছে? অব্যাকৃত, অব্যাকৃত অলোপ, অব্যাকৃত অদেশ, অব্যাকৃত অমোহ, এভাবে পাইছিলাম আরো 3টাকে, মনে আছে? কুশলে এবং অব্যাকৃতে 3 ভাগে ভাগ করছে যেগুলা। এইখানে সেই 9 প্রকার হেতুর মধ্যে আর কি। ওভাবে এইসব করলে 9 প্রকার হেতু হয়।
লোভ দেশ মোহ অলোপ আদেশ মোহ অপ্রাকৃত আদেশ অপ্রাকৃত মোহ অপ্রাকৃত অপ্রাকৃত লোভ হয় ঠিক আছে তাহলে এই তিনটে অরূপ ধাতু প্রতিপন্ন কখনো কখনো অরূপ ধাতু প্রতিপন্ন নহে। ঠিক আছে, এখানে তো বলতে ওটা বিশ্লেষণ করা নেই মনে হয় না। না বিশ্লেষণ করণে না করলে আমাদের জন্য তো এবার কষ্ট হচ্ছে না এগুলো। না করছে তো মনে হয়, হ্যাঁ করছে। অকুশলে তো লোভদাস মোহ এরা মূলত কামধাতুর বন্ধন তৈরি করে, তাই এরা সরাসরি অরূপ ধাতু প্রতিপন্ন নয়। এগুলো তো এমনি বোঝা যায় অবশ্যই। বাকি কুশল ও অব্যবহৃত ছয়টি হতে অবশ্যই ও কুশল ও অব্যবহৃত লিখতে পারতে ঠিক আছে। কবলিকারীয় বা গ্রাস করণীয় আহার অরূপ ধাতু প্রতিপন্ন নহে। এটা আমরা জানি। 3 প্রকার আহার কখনো কখনো অরূপ ধাতু প্রতিপন্ন, কখনো কখনো অরূপ ধাতু প্রতিপন্ন নহে। মূল প্রশ্ন হচ্ছে যে এটা। তাহলে উত্তর কিন্তু আমরা আগে জানছি যে এই 3 প্রকার আহার গুলো সবসময় অরূপ ধাতুর মধ্যে উৎপন্ন হয়, কিন্তু এখানে বলছে যে কখনো কখনো প্রতিপন্ন হবে, যে আবার কখনো কখনো প্রতিপন্ন নয়। কেন হবে না বলেন তো এবার, কখন হবে না? যখন বানতে বানমুখী হবে আর কি, অর্থাৎ লোকোত্তরের একটাই যে একটার একটাই আর কি। এটা এখন মানে তো যে ক্লিয়ার হচ্ছে যে আর কি, কিন্তু আগে এগুলো পাই নাই। অকুশল হেতু লোভ দেশ মোহ এরা মূলত কামধাতু কামবন্ধন তৈরি করে, তাই এরা সরাসরি অরূপ ধাতু প্রতিপন্ন নয়। বাকি 6টি হেতু কুশল ও অব্যকৃত অরূপ ধ্যানে প্রতিপন্ন হতে পারে। কবলিকার আহার, আমরা মুখে যে সাধারণ খাবার খাই তা সম্পূর্ণ রূপ ও জড় পদার্থ, তাই তা প্রতিপন্ন নহে। বাকি 3টি মানসিক আহার স্পর্শ, মনসচেতনা, বিজ্ঞান অরূপ স্তরে প্রতিপন্ন হয়। স্পর্শ, বেদনা, সংজ্ঞা, চেতনা ও চিত্ত বিশ্লেষণ শেষ 3টি অনুচ্ছেদ। এটা কি কিসের কথা আসছে যে আবার 6 প্রকার স্পর্শ প্রতিপন্ন নয়। মনোবিজ্ঞান ধাতু সংস্পর্শ কখনো কখনো অরূপ ধাতু প্রতিপন্ন, কখনো কখনো অরূপ ধাতু প্রতিপন্ন নয়। মনোবিজ্ঞান ধাতু সংস্পর্শ। আচ্ছা বুঝছেন? স্পর্শের কথা আসছে বিজ্ঞান। হ্যাঁ 6 প্রকার স্পর্শ অরূপ ধাতু প্রতিপন্ন নহে। 6 প্রকার স্পর্শ সরাসরি। আচ্ছা এখানে 6 প্রকারের মধ্যে মনও আছে। এটা কেন অরূপ ধাতু প্রতিপন্ন নয় বলেন তো? বলতে মন যখন মন যেহেতু ইয়ের কি জানি কারণ মন তো বলতে এখানে ওই ইন্দ্রিয়গুলাকে ইয়ে করে নিয়ন্ত্রণ করে। এটা যখন রূপ আর কামতে ইয়ে থাকে, সেই কারণে এখানে বলতে মনোবিজ্ঞান ধাতু আসছে যে বলতে এখানে মনোবিজ্ঞান ধাতু। হ্যাঁ মনোধাতু না তো মনোবিজ্ঞান ধাতু। যেহেতু দেহ নাই বলতে ওখানে মনোবিজ্ঞান ধাতু কিভাবে সেজন্য। আচ্ছা তারপরে এটার আলোচনা হচ্ছে যে 6 প্রকার বেদনা, 6 প্রকার সংজ্ঞা, 6 প্রকার চেতনা, 6 প্রকার চিত্ত অরূপ ধাতু প্রতিপন্ন নহে। ঠিক আছে। মনোবিজ্ঞান ধাতু কখনো কখনো অরূপ ধাতু প্রতিপন্ন, কখনো কখনো অরূপ ধাতু প্রতিপন্ন নহে। ঠিক আছে। বিশ্লেষণ বিশ্লেষণ থেকে সুপ্রিয়বাবু ইয়ে করেন।
বিশ্লেষণে এখানে লিখছে, এখানে চক্ষু, শ্রোত্র, ঘ্রাণ, জিহ্বা ও কায় এই 5টি ইন্দ্রিয়জাত স্পর্শ, বেদনা, সংজ্ঞা, চেতনা ও চিত্তগুলো সম্পূর্ণভাবে অরূপ ধাতু প্রতিপন্ন নহে, কারণ এগুলো জড়দেহের সংস্পর্শে তৈরি হয়। কিন্তু অবিজ্ঞান ধাতু থেকে উৎপন্ন স্পর্শ, বেদনা, সংজ্ঞা, চেতনা বা চিত্ত যখন লৌকিক জগতের ঊর্ধ্বে উঠে বিশুদ্ধ মানসিক বা অরূপ ধ্যানের স্তরে বিচরণ করে, তখন তারা অরূপ ধাতু প্রতিপন্ন হয়। ঠিক আছে, তো সুন্দর করে দিচ্ছে অন্তর্দে। তারপরে এটা সারসংক্ষেপ দিচ্ছে এরকম, যা কিছু জড় বা রূপ বা পঞ্চ ইন্দ্রিয় সংলগ্ন তা কখনোই অরূপ ধাতু নয়। আর যা কিছু বিশুদ্ধ মানসিক বা চেতনাগত অথবা নাম, তা সাধারণ অবস্থায় অরূপ ধাতু না হলেও সাধনার মাধ্যমে যখন অরূপ স্তরে বা লোকোত্তর স্তরে উন্নতি হয়, তখন তা অরূপ ধাতু প্রতিপন্ন বা তার অন্তর্ভুক্ত হয়ে যায়। খুব সুন্দর বোঝানো হয়েছে পুরা। ঠিক আছে, আমাদের তাহলে মূল পেজের মধ্যে যাই। তাহলে আমাদের 1004 আর কোনো কিছু সমস্যা নাই, শেষ হয়ে গেছে। হ্যাঁ বলতে প্রতিপন্ন অপ্রতিপন্ন এইভাবে বুঝে গেলে তো আমাদের কাজ হয়েছে। এখন এগুলা প্র্যাকটিক্যালি করার প্রয়োজন আছে আর কি। না, প্র্যাকটিক্যাল তো সোজা একদম। এটা থিওরিক্যাল হয়ে যাচ্ছে না পুরা? তাহলে 5 প্রতিপন্ন অপ্রতিপন্ন। পঞ্চস্কন্ধের মধ্যে কত প্রকার প্রতিপন্ন, কত প্রকার অপ্রতিপন্ন? 7 প্রকার চিত্তের মধ্যে কত প্রকার প্রতিপন্ন, কত প্রকার অপ্রতিপন্ন? এগুলো কালকে পড়া হয়েছে তো। এখন 16 প্রকার ধাতু প্রতিপন্ন নিয়ে পড়া হয়েছে। 10 প্রকার ইন্দ্রিয় থেকে পড়বেন, যে 10 প্রকার ইন্দ্রিয় প্রতিপন্ন। আমরা 16 প্রকার ধাতু প্রতিপন্ন এগুলো কিছুক্ষণ আগে বুঝলাম না। দর্শন বার হবে যে, এগুলো পুরো শেষ। এটা না, 10 প্রকার ইন্দ্রিয় এগুলো তো মানতে বোঝা হয় না মনে হয়। এটা বোঝা হয় নাই তো 4 নম্বরে। 106 নম্বরের অর্থাৎ ওই 16 প্রকার ধাতু প্রতিপন্ন, এগুলা এই লাইনটা মানে সর্বপ্রথম বোঝানো হয়েছিল আর কি। 10 প্রকার ইন্দ্রিয় প্রতিপন্ন, 3 প্রকার ইন্দ্রিয় প্রতিপন্ন, 9 প্রকার ইন্দ্রিয় কখনো প্রতিপন্ন, কখনো কখনো প্রতিপন্ন, এগুলা আর কি। আমরা তো 16 প্রকার ধাতু প্রতিপন্ন, 2 প্রকার ধাতু অপ্রতিপন্ন, এটা এখন তো জানলাম। এটা এখন জানলাম আর কি। 2 প্রকার সত্য প্রতিপন্ন, 2 প্রকার সত্য অপ্রতিপন্ন। এটা আগে চলে গেছে আর কি। এটা আবার 104 নিয়ে গেছে, যে গতকালকের গুলোতে নিয়ে গেছে, আগের দিনের গুলোতে নিয়ে গেছে। এটা এখানে নাই আর কি। 10 প্রকার ইন্দ্রিয় প্রতিপন্ন, 3 প্রকার ইন্দ্রিয় অপ্রতিপন্ন। এগুলো কোত্থেকে আসছে যে আবার? 9 প্রকার ইন্দ্রিয় কখনো কখনো প্রতিপন্ন, কখনো কখনো প্রতিপন্ন নয়। তো মেইন বডি আছে বানতে। এটার অধ্যায়ের নাম হচ্ছে যে প্রতিপন্ন অপ্রতিপন্ন। কিসের সঙ্গে প্রতিপন্ন, কিসের সঙ্গে অপ্রতিপন্ন, এটা তো আর বুঝাবুঝি নাই। তাহলে আমাদের ওই অধ্যায়টা রূপবচরের আনতে সবগুলো এখানে প্রতিপন্ন প্রতিপন্ন কথাগুলো সবগুলো রূপবচরের সাথে। রূপবচরের সাথে তো আমরা তো পড়তেছি যে রূপবচর। না, এটাও রূপবচর। এটা আর 1 নম্বরে চলে গেছে এখন। প্রতিপন্ন অপ্রতিপন্ন।
অরূপ অবচারের বিষয়টা ওখানে শেষ হয়েছে। আমরা ওই 16 প্রকার ধাতু প্রতিপন্ন, 2 প্রকার ধাতু কখনো কখনো প্রতিপন্ন, কখনো কখনো প্রতিপন্ন, এগুলো সব পূর্ব বছরের কথা বলতে আর কি আমরা পড়তেছি যে এখানে রূপ ধাতু, অরূপ ধাতু, তারপর হচ্ছে প্রতিপন্ন প্রতিপন্ন, ঠিক আছে। আমরা রূপ এভাবে ধাতু আসছে একটি মাত্র অরূপ ধাতু, ঠিক আছে। এখন আসছে চ্যাপ্টারের নাম হচ্ছে প্রতিপন্ন প্রতিপন্ন 4 নাম্বার 1005 1006, এগুলো এগুলো আমার পরে আসছে অবশ্যই। হ্যাঁ, তাহলে এখানের মধ্যে এখন ওইটা আমরা ভাগ ভাগ করে পড়েছি। রূপ 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 বছর, অরূপ বছর, আর এখন সরাসরি আসছে প্রতিপন্ন প্রতিপন্ন, এখানে দুটোই মিক্স। রূপ বছর অরূপ দুটোই মিক্সের মধ্যে কোন প্রতিপন্ন কোনটা প্রতিপন্ন এরকম করে আসছে, সে কারণে একটু ডিফারেন্ট হচ্ছে এখানে। এটা আরেকটা বিষয়। এটা একটা বিষয়। হ্যাঁ, উপাসক সুপ্রিয় বাবু, যদিও প্রতিপন্ন এবং যদিও মিল অপ্রতিপন্ন আছে বলতে এখানে কি, এই যে আমরা কামধাতু, রূপধাতু, অরূপধাতু, আবার প্রতিপন্ন অপ্রতিপন্ন, এই বিষয়টা কি? এভাবে প্রশ্নটা এভাবে আসতে হবে। হ্যাঁ, কামধাতু জানছি আমরা, এটা রূপধাতু সংযুক্ত, জানছি, মানে এটা অরূপধাতু আগে জানছি। জানছিলাম আগে আগে জানছিলাম যে মানতে মনে হয় সংযুক্ত, আর সংযুক্ত নয় আর কি। হ্যাঁ, প্রতিপন্ন প্রতিপন্ন। অপ্রতিপন্ন। তো এটা কিসের কি জন্য আসছে, মানে প্যারাটা, এই অধ্যায়টা কি জন্য এখানে সংযোজিত হয়েছে? এটা প্রতিপন্ন অপ্রতিপন্ন বলতে যদি আমরা সরাসরি নির্বাণের দিকে যদি বুঝি, নির্বাণের এখানে মনে হয় কার্যক্রম, বানতে অর্থাৎ রূপধাতুর সাথে প্রতিপন্ন বুঝাইছে, অরূপধাতুর সাথে মানে অর্থাৎ রূপ এবং অরূপধাতুর সাথে প্রতিপন্ন বুঝাইছে, এবং নির্বাণমুখী মানে লোকোত্তরের সাথে অপ্রতিপন্ন বুঝাইছে। অপ্রতিপন্ন বলতে নির্বাণ, আর প্রতিপন্ন বলতে এটা বুঝাইছে যাবতীয় সবগুলো রূপ অরূপ, যাবতীয়। হ্যাঁ, কাম রূপ অরূপ, এই তিনটার সঙ্গে সম্পর্কিত হচ্ছে প্রতিপন্ন। 31 লোক ভূমির সাথে সম্পর্কিত। আর অপ্রতিপন্ন হচ্ছে যে এই নির্বাণ। এভাবে হতে পারে আলোচনাটা। তাইলে এটা আমরা আবার সুপ্রিয়বাবু বানায় রাখলে আমরা কালকে এভাবে পড়ে ফেলে খুব সহজ হয়ে যাবে না? হ্যাঁ বলতে চাপ নিয়ে তো লাভ নাই। এখানে আবার করছে যে মানে 10 প্রকার ইন্দ্রিয় প্রতিপন্ন, তো যে কিসের সাথে প্রতিপন্ন, কিসের সাথে অপ্রতিপন্ন? 3 প্রকার ইন্দ্রিয় প্রতিপন্ন, এই 3 প্রকার ইন্দ্রিয় গুলো প্রতিপন্ন। আবার 9 প্রকার ইন্দ্রিয় কখনো কখনো প্রতিপন্ন, কখনো কখনো অপ্রতিপন্ন। এগুলো মানে তাদের যেই বাঁচতে হবে আর কি 18 প্রকার ইন্দ্রিয় থেকে। ঠিক আছে, এগুলো আমরা বাঁচি, কষ্ট করে লাভ কি? কষ্ট করলেও তো সময় নষ্ট হবে যে না। এখানে আবার ওইটা মিলে দিছে তো, 3 প্রকার অকুশলের হেতু প্রতিপন্ন, 6 প্রকার হেতু কখনো কখনো প্রতিপন্ন, কখনো কখনো ওই কিছুক্ষণ আগে মানে সুপ্রিয়া বাবু পাঠাইছে যে ওখানে পাইছিলাম। তো কবলে কি আর কিন্তু এটা 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 মনে হয় দেয় নাই আর কি, এটা আসে না যে সুখানের মধ্যে 10 প্রকার ইন্দ্রিয়, এটা এই লাইনটা আসে না যে যেটা পাঠাইছে। আচ্ছা, আজকে দূর পর্যন্ত থাকুক নি, তাহলে সময় প্রায় করে ফেলবেন আপনি, ওই এটার কাজটা ইয়ে করে ফেলবেন। 1005 6 1005 6 দুইটা আর কি। তারপরে এটা কালকে থেকে আমরা ধর্মদর্শন বারটা পড়তে পারবো না। যাই হোক, আজকের ইয়াতে অনেক দিনের একটা চাপ, না অনেক বলতে অনেক ক্লিয়ার হয়েছিল। সধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা বিভঙ্গ আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞান সেই কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই,
এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু